হাই এভরিওয়ান, ইটস মানিকা আনোয়ার। তো আজকে আমরা জীববিজ্ঞানের প্রথম অধ্যায়নে কথা বলবো, যেটা হচ্ছে কোষ ও এর গঠন। তো জীববিজ্ঞান পড়তে গেলে বেসিক্যালি সব জিনিস পড়া লাগে না, কিছু কিছু জিনিস স্কিপ করলেও চলে। তো প্রথমে আমরা এই অধ্যায়ে অনেক সাল আছে এবং গোটা বই জুড়ে অনেক সাল আছে, কিন্তু সবগুলো পড়ার কোনো দরকার নেই। আমরা পড়বো এই যে রবার্ট হুক 1665 সালে অনেক ইম্পর্টেন্ট, এবং রয়্যাল সোসাইটি অফ লন্ডনে প্রথম কোষ আবিষ্কার করে। কিন্তু এই প্রথম যে কোষটা আবিষ্কার করে এটা মেইনলি হচ্ছে মানে জড় কোষ, জীবকোষ না। কিন্তু আবার যদি জীবকোষের কথা যদি বলে তাহলে হবে এই যে এখানে আছে, এই যে রবার্ট হুক প্রকৃতপক্ষে প্রথম মৃত কোষ আবিষ্কার করে। কেবল প্রকোষ্ঠই দেখেছিল। আর যদি বলে যে জীবিত কোষ আবিষ্কার করে হচ্ছে অ্যান্টনি ভন লিউয়েনহুক। আমাদের বলতে হবে কোষ আবিষ্কার করে রবার্ট হুক 1665 সালে। যদি কোষ আবিষ্কার করে বলে তাহলে আমরা বলবো যে রবার্ট হুক 1665 সালে আবিষ্কার করে। কিন্তু যদি জীবিত কোষ আবিষ্কার করে তাহলে আমরা বলবো অ্যান্টনি ভন লিউয়েনহুক। আর রবার্ট ব্রাউন আবিষ্কার করে নিউক্লিয়াস, এখানে ন আছে, নিউক্লিয়াসেও ন আছে, সে কারণে হচ্ছে রবার্ট ব্রাউন আবিষ্কার করে নিউক্লিয়াস। তো প্রথমে আমার হইল, তো তার কোন বই হচ্ছে এই গ্রন্থ এই আবিষ্কারগুলো লিখে রাখে, সেটা হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। বইটার নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া, এটা আমাদের মনে রাখতে হবে। দেন এই পেজে অনেক সাল আছে, এত সাল মুখস্থ করার কোনো দরকার হয় না। সর্বপ্রথম যেটা মনে রাখবো, পাখির ডিম একমাত্র সবচেয়ে বড় কোষ হচ্ছে, এটা আমরা একটা ছোট্ট একটা নোট বানাই যে পৃথিবীর সবচেয়ে বড় কোষ উট পাখির ডিম। পৃথিবীর সবচেয়ে ছোট কোষ পিপিএলও, এটা হচ্ছে পিপিএলও। আমরা এই যে এইদিকে পাবো, এই যে পাবো প্লিউরোনিউমোনিয়া লাইক অর্গানিজম, যেটার হচ্ছে অপর নাম হচ্ছে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকা। এটা হচ্ছে সবচেয়ে ছোট কোষ, বা মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকা। আর যদি বলে হচ্ছে দেহের সবচেয়ে বড় কোষ হচ্ছে ডিম্বাণু। আর দেহের সবচেয়ে ছোট কোষ, এটা যদি শুক্রাণু থাকে তাহলে শুক্রাণু দিব, যদি শুক্রাণু না থাকে তাহলে আমরা দিব, যদি শুক্রাণু না থাকে তাহলে থাকবে অনুচক্রিকা। এই তিনটার মধ্যে একটা হবে, এটা গেল। তারপর আমরা এখানে আমরা মনে রাখতে পারি যে 1674 সালে প্রথম জীবিত কোষ আবিষ্কার হয়, এটা আমরা মনে রাখতে পারি। দেন আমাদের হচ্ছে রবার্ট ব্রাউন গোলাকার, তারপর হচ্ছে ফেলিক্স ডুজার্ডিন যেই ঝিলের মতো পদার্থটা আবিষ্কার করে সেটা হচ্ছে সার্কোট। ফেলিক্স ডুজার্ডিনে আবিষ্কার করে সার্কোট, এটা মনে রাখতে হবে। এবং পার্কিনসে আবিষ্কার করে প্রোটোপ্লাজম। পার্কিনসের প্রোটোপ্লাজমের সেই কারণে পার্কিনসে আবিষ্কার করে প্রোটোপ্লাজম। ফেলিক্স ডুজার্ডিন আবিষ্কার করে হচ্ছে সার্কোট। আর এখানে আমাদের সবগুলো মনে রাখার দরকার নেই, মেনলি আমাদের লোই এবং সিকে ভিজেটটা মনে রাখবো, এবং হচ্ছে ডি রবার্টিস এবং জিন ব্র্যাচেটসেরটা মনে রাখবো। তো জিন ব্র্যাচেটসেরটা মনে রাখবো যে জীবনের গঠনগত মৌলিক একক। যদি গঠনগত মৌলিক একক বলে তাহলে হচ্ছে জিন ব্র্যাচেটস, যদি কার্যগত মৌলিক একক বলে তাহলে হচ্ছে ডি রবার্টিস। আর লোই ও সিকে ভিজের ক্ষেত্রে অর্ধভেদ্য পর্দা থাকবে, এবং আত্মপ্রজনন সক্ষম হবে। তো এখানে আছে যে প্রথম, এরপরে যদি প্যারাটা পড়ি সেটা হচ্ছে প্রথম কোষ সৃষ্টি। তো আমরা এটা নিয়ে কিছু আলোচনা যদি করি, এই যে আমরা একটু বেসিক কিছু, এটা হচ্ছে পোষক কোষ।
এটা হচ্ছে প্রসব কোষ। তো অর্ধবায়বীয় একটা ব্যাকটেরিয়া আছে, এটা হচ্ছে কোষ। অর্ধবায়ু ব্যাকটেরিয়া প্রবেশ করলো, অর্ধবায়বীয় ব্যাকটেরিয়া প্রবেশ করার পর এখানে হলো প্রকৃত কোষ, প্রকৃত কোষ। তারপর হচ্ছে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া, এখানে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া প্রবেশ করলো। তারপর অর্ধবায়বীয় যখন ব্যাকটেরিয়া, যখন অর্ধবায়বীয়, এটা হচ্ছে বায়বীয় ব্যাকটেরিয়া, এখানে প্রবেশ করলো নিউক্লিয়াস, এখানে হলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আবার এদিক দিয়ে প্রবেশ করলো ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। এই দুটো যখন প্রবেশ করলো তখন আমার উৎপন্ন হইল প্রকৃত কোষ। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তখন আমার এখানে হলো একটা ক্লোরোপ্লাস্ট, এখানে হলো একটা মাইটোকন্ড্রিয়া। এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আর এই যে গোটা প্রক্রিয়াটা, এটা হচ্ছে এন্ডোসিম্বায়োসিস প্রক্রিয়া। প্রথমে প্রসবদেহ হচ্ছে বায়বীয় ব্যাকটেরিয়া প্রবেশ করছে। বায়বীয় ব্যাকটেরিয়া প্রবেশ করার ফলে যে প্রকৃত কোষটা সৃষ্টি হচ্ছে, সেখানে মাইটোকন্ড্রিয়া থাকছে এবং নিউক্লিয়াস থাকছে। আবার যখন হচ্ছে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া প্রবেশ করছে, তখন ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াস এখানে, তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া মিলে হচ্ছে একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ কোষে পরিণত হয়েছে। ঠিক আছে, তো এখানে মেইনলি এটাই কথা বলছে যে অ্যালেক্স অপারিন এবং জে হার্ডেস রোপিন যে আদিকালে বায়ুমণ্ডলে মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন পানি এবং কিছু মুক্ত অক্সিজেন থাকে এবং ইলেকট্রনিক প্রবাহের অ্যামিনো অ্যাসিড সৃষ্টি হয়। অ্যামিনো অ্যাসিড সৃষ্টি করে, এটা কি বলছে স্ট্যানলি মিলার এবং হার্ডি ব্রেন। এটা মনে রাখার দরকার, এইটুকু লাইন মনে রাখতে হবে, গোটা প্রক্রিয়াটা মনে রাখার কোনো দরকার নাই। তারপর হচ্ছে নিউক্লিয়াস বিশিষ্ট একটি প্রসব দেহে এই যে গোটা প্রক্রিয়াটা, এই যে এখানে গোটা এন্ডোসিম্বায়োসিস প্রক্রিয়াটা আছে, এই প্রক্রিয়াটা এক লাইনে এরা প্রকাশ করছে। সেটা হচ্ছে নিউক্লিয়াস বিশিষ্ট একটি পোষক কোষে বায়বীয় ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া প্রবেশ করে। পোষক কোষে কোথায় প্রবেশ করে? পোষক কোষে, যেখানে ওরা অবস্থান করবে সেখানে প্রবেশ করে বায়বীয় ও ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। বায়বীয় ব্যাকটেরিয়ার কারণে মাইটোকন্ড্রিয়া উপস্থিত হয় কোষে, আর ফটোসিনথেটিক ব্যাকটেরিয়ার কারণে ক্লোরোপ্লাস্ট উপস্থিত হয়। প্রবেশ করে টিকে থাকার প্রক্রিয়া হচ্ছে এন্ডোসিম্বায়োসিস। কোষের বৈশিষ্ট্য এতগুলো পড়ার দরকার নাই। হোমোস্ট্যাটিক এই বানানটা মনে রাখতে হবে, কারণ এটার একটা সিমিলার বানান আছে যেটা আমরা সেকেন্ড পার্টে পড়বো। এটা হচ্ছে পরিবেশ অবস্থার সাথে তারতম্য, এটা আমাদের মনে রাখতে হবে। নেক্সট আসি হচ্ছে কোষবিদ্যা। তো দ্বিতীয়ত হচ্ছে কোষবিদ্যা হচ্ছে যে প্রক্রিয়ায় কোষের আকার রঙানো, এটার কোষবিদ্যা কাকে বলে এটা মনে রাখতে হবে। এবং রবার্ট হুক কোষবিদ্যার জনক, হচ্ছে কোষবিদ্যার জনক হচ্ছে রবার্ট হুক, কারণ হচ্ছে তিনি প্রথম হচ্ছে কোষ আবিষ্কার করেন। সেটা মৃত কোষ, বা তিনি প্রথম হচ্ছে কোষ আবিষ্কার করেন, সেখানে কোষবিদ্যার জনক হচ্ছে রবার্ট হুক। এরপরে হচ্ছে যে আধুনিক কোষবিদ্যার জনককে কার্ল পিস রনসন। যদি কোষবিদ্যার জনক বলে তাহলে হচ্ছে রবার্ট হুক, যদি বলে যে আধুনিক কোষবিদ্যার জনকে তাহলে হবে কার্ল পিস রনসন। এবং থিওডর সোয়ান এবং স্লেইডেন হচ্ছে কোষতত্ত্ব প্রদান করে। কোষ সম্পর্কে আলোচনা করা, তার সবকিছু গাঠনিক এগুলা নিয়ে যে সম্পর্কে আলোচনা, সেটা হচ্ছে কোষবিদ্যা। কোষতত্ত্ব হচ্ছে সে আলোচনার পরিপ্রেক্ষিতে যে ফলাফল আসে সেটা যদি প্রকাশ করা হয়, সেটা হচ্ছে কোষতত্ত্ব। তো এই যে কোষতত্ত্বের মূল যে তিনটা অংশ আছে, যেটা একটা লিভিং ফসেল, ক্ষুদ্রতম মৌলিক কণিকা, এই তিনটা মনে রাখতে হবে। প্রথমে হচ্ছে কোষ যা আছে, কোষ হচ্ছে জীবকোষ দ্বারা গঠিত। যে কোনো কোষ হচ্ছে জীবকোষ দ্বারা গঠিত। কোষ হচ্ছে যে কোনো না কোনো একটা জীবকোষ থেকে আসবেই। আর দ্বিতীয়টা হচ্ছে ক্ষুদ্রতম মৌলিক একক, মানে হচ্ছে এই কোষের থেকে ছোট আর কোনো কিছু নাই, সেখানে এটা হচ্ছে ক্ষুদ্রতম মৌলিক একক। আর হচ্ছে
একটা কোষ যেটা সৃষ্টি হচ্ছে সেটা পূর্ববর্তীতে কোনো না কোনো কোষ থেকে সৃষ্টি হয়েছে, ঠিক আছে। কোষের প্রকারভেদ যদি বলি, এবার হচ্ছে কোষের প্রকারভেদ হচ্ছে কোষ হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে দেহকোষ, যেটা আমাদের দৈহিক বৃদ্ধি ঘটায়, আমাদের আকার আকৃতি পরিবর্তন করতে পারে, আমাদের হচ্ছে আমরা লম্বা হব, খাটো হব, এই টাইপের পরিবর্তন নিয়ন্ত্রণ করতে পারে, সেটা হচ্ছে দেহকোষ। আর কিছু কিছু কোষ আছে যেগুলো আমাদের জনন ঘটাতে সহায়তা করে, অর্থাৎ আমাদের পরবর্তী প্রজন্ম সৃষ্টি করতে সহায়তা করে, সেটা হচ্ছে জনন কোষ। তো দেহকোষ যে আছে, দেহকোষ মূলত হচ্ছে 2n সংখ্যক নিউক্লিয়াস, 2n সংখ্যক, মানে এরা হচ্ছে ডিপ্লয়েড। আর হচ্ছে জনন কোষ হচ্ছে হ্যাপ্লয়েড। মানুষের জনন কোষ হচ্ছে, মানুষের দেহ হচ্ছে 46। দেন হচ্ছে জনন কোষ বা গ্যামেট সৃষ্টি, শুক্রাণু এবং ডিম্বাণু। মানুষের দেহে হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু, প্রাণীর দেহে হচ্ছে পরাগরেণু। এরা হচ্ছে জনন কোষে জননে সহায়তা করে, সে কারণে মানব দেহে শুক্রাণু ডিম্বাণু হচ্ছে জনন কোষ, উদ্ভিদ দেহে হচ্ছে পরাগরেণু হচ্ছে জনন কোষ হিসেবে কাজ করে। সো মানুষের দেহে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 23 জোড়া। তার মধ্যে সেক্স লিঙ্কড বা হচ্ছে জনন কোষের সাথে জড়িত যেটা, সেটা হচ্ছে 1 জোড়া, মানে হচ্ছে 2টা। আর আদিকোষ এবং প্রকৃত কোষ, আদিকোষের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সেখানে রাইবোজোম আছে, রাইবোজোম থাকে এবং অন্যান্য কোনো উপাদান থাকবে না। কিন্তু প্রকৃত কোষে রাইবোজোমের পাশাপাশি অন্যান্য আরও উপাদান থাকে। তো আদিকোষের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, আদিকোষ এবং প্রকৃত কোষের যে ব্যাখ্যাটা আছে সেটা আমাদের খুব ভালো করে পড়তে হবে। প্রথমে হচ্ছে আবরণী বেষ্টিত নিউক্লিয়াস, এমনকি আবরণীর দ্বারা অন্য কোনো অঙ্গাণু থাকে না, নিউক্লিয়াস থাকে না, অন্য কোনো অঙ্গাণুতেও কোনো আবরণ থাকে না। নন হিস্টোন প্রোটিন, কুণ্ডলিত ডিএনএ থাকে, এটা অনেক ইম্পর্টেন্ট। নন হিস্টোন প্রোটিন থাকে, নন হিস্টোন প্রোটিন, কুণ্ডলিত ডিএনএ থাকে, সাইটোপ্লাজম মুক্তভাবে অবস্থান করে, যেহেতু হচ্ছে তাকে ঘিরে কোনো কিছু থাকে না, অর্থাৎ হচ্ছে তাকে ঘিরে নিউক্লিয়ার আবরণ থাকে না, কোনো আবরণ থাকে না, সেখানে সাইটোপ্লাজম মুক্ত অবস্থায় থাকবে, এটা স্বাভাবিক। এবং বৃত্তাকার ডিএনএকে নিউক্লিয়েড বলে, বৃত্তাকার ডিএনএ নিউক্লিয়েড। আর হচ্ছে আদি কোষের রাইবোজোম হচ্ছে 70s, মানে এস হচ্ছে মূলত বেদবার, এটা হচ্ছে ক্ষুদ্র জিনিস মাপার একটা একক বলা চলে। আদিকোষ দ্বিবিভাজন হয়, অর্থাৎ অ্যামাইটোসিস। আদিকোষের উদাহরণগুলো ইম্পর্টেন্ট: মাইকোপ্লাজমা, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, বা হচ্ছে ব্লু গ্রিন অ্যালজিন। মনেরা রাজ্যে সব জীবই আদিকোষ অবাধ শোষণে সহায়তা করে। সো এখন এটা এবং এটার মধ্যে ডিফারেন্সেস হচ্ছে, প্রথমে হচ্ছে আদিকোষ হচ্ছে নিউক্লিয়াস বেষ্টিত নয়, প্রকৃত কোষ হচ্ছে নিউক্লিয়াস বেষ্টিত। আদিকোষে আছে নন হিস্টোন প্রোটিন, প্রকৃত কোষে আছে হিস্টোন প্রোটিন। তারপর হচ্ছে আদিকোষে হচ্ছে বৃত্তাকার ডিএনএ, প্রকৃত কোষে হচ্ছে সূত্রাকার ডিএনএ। বৃত্তাকার ডিএনএকে বলা হয় নিউক্লিয়েড। আদিকোষের হচ্ছে রাইবোজোম হচ্ছে 70s, প্রকৃত কোষের রাইবোজোম হচ্ছে 80s। তারপর হচ্ছে আদিকোষের উদাহরণ হচ্ছে মাইকোপ্লাজমা, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া। এছাড়াও অন্যান্য যত সব উদ্ভিদ আছে সেগুলা হচ্ছে প্রকৃত কোষের উদাহরণ। পাশাপাশি আদিকোষ হচ্ছে দ্বিবিভাজন ঘটে বা মাইটোসিস ঘটে, প্রকৃত কোষে ঘটে মাইটোসিস আবার মিওসিস, এই দুটো প্রক্রিয়া ঘটে। আবার আদিকোষে ঘটে অবাধ শোষণ এবং সবাধ শোষণ কি সেটা আমরা পরবর্তীতে পড়বো, কারণ পরবর্তীতে আরও অনেকটা আছে পিছনের দিকে। এরপরে আমাদের মনে রাখতে হবে, এই যে এখানে কিছু কিছু লাইন আছে যেগুলো দাগায় দেওয়া আছে, সেগুলো ইম্পর্টেন্ট অনেক, সেগুলো পড়তে হবে। এর মধ্যে থেকে আসে, বাইরে থেকে কোনো জনমেও কোশ্চেন আসবে না, এর মধ্যে থেকেই কোনো না কোনো কোশ্চেন আসবে, সেটা ভার্সিটি হোক বা কলেজের এক্সাম হোক বা যেই হোক না কেন। সম্ভবত প্রথম প্রকৃত কোষ এবং ভূকোষী জীব হলো বঙ্গীয় মরফা পুবেসেন্স, এটা হচ্ছে লোহিত শৈবাল। প্রকৃত কোষী এবং ভূকোষী জীব হচ্ছে বঙ্গীয় মরফা, এটা মনে রাখতে হবে। বড় স্ত্রী গ্যামেট ছোট পুং গ্যামেট দ্বারা যৌন জনন ঘটে। এরপরে এই যে এখানে একটা চার্ট আছে, এই চার্টটা মাস্ট ইম্পর্টেন্ট, এটার খুবই ইম্পর্টেন্ট, বাকি পড়ো আর না পড়ো এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, এটা মাস্ট পড়তেই হবে, এটা পড়বা। দেন আমাদের আস্তে আস্তে হচ্ছে প্রকৃত কোষের গঠন। উদ্ভিদ কোষ হচ্ছে সেলুলোজ দ্বারা নির্মিত,
সঞ্চিত খাদ্য, উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য হচ্ছে শ্বেতসার, প্রাণী কোষের সঞ্চিত খাদ্য হচ্ছে চর্বি ও গ্লাইকোজেন। উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য হচ্ছে শ্বেতসার, প্রাণী কোষে গ্লাইকোজেন। উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না, প্রাণী কোষে থাকে। উদ্ভিদ কোষে হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকে, প্রাণী কোষে থাকে না। এগুলো সাধারণ কিছু শর্ত, এগুলো সবাই জানেন। জাইগোট ও ভ্রূণের প্রাথমিক কোষে হচ্ছে 19% কে নাম দেওয়া হয় স্টেম সেল। জাইগোট ও ভ্রূণের 19% নাম দেওয়া হয় স্টেম সেল। কত শতকে? 19%। এরপরে এখানে হচ্ছে হার্ট এবং কিডনি অঙ্গ তৈরি করে দেহের প্রতিস্থাপন করা হয়। এটা হচ্ছে স্টেম সেলের উদাহরণ, কারণ হার্ট এবং কিডনির কারণে স্টেম সেল মেইনলি হচ্ছে স্টেম সেল মানে হচ্ছে নিজের ক্ষতি করা অংশকে পুনরায় তৈরি করা, পুনরায় তৈরি করে আবার সে আগের রূপ দেওয়াটাই হচ্ছে মানে স্টেম সেলের মেইনলি কাজ। তো এতে নতুন টিস্যু তৈরি হয় এবং হার্ট এবং কিডনির ক্ষেত্রে স্টেম সেল অনেক গুরুত্বপূর্ণ। বোন ম্যারো, স্কিন, লিভার প্রভৃতির ক্ষেত্রে স্টেম সেল থাকে। এবং রিজেনারেশন বা রিপেয়ার, বললাম যে রিজেনারেশন মানে পুনরায় উৎপন্ন করবে এবং তাদেরকে যদি ক্ষতি হয় সে ক্ষতিটা থেকে রক্ষা করার জন্য এটা অনেক ইম্পর্টেন্ট। অ্যান্ড হচ্ছে আমাদের কোষ পরিমাপের জন্য কোন কোন এককগুলো থাকতে পারে, ঠিক আছে? খালি চোখে দেখা যায় 1 সেন্টিমিটার, দৃশ্যমানের জন্য 1 মিলিমিটার। আর অনুবীক্ষণ যন্ত্রের বেশিরভাগ কোষ এবং উপাংশের জন্য এই মাপটা, এটা আমাদের মনে রাখতে হবে, কারণ এটা অনেক সময় অনেক ইয়াতে দিয়ে দেয় যে আলোক অনুবীক্ষণ যন্ত্রের জন্য কি থাকে। মেবি এই বছরই কোথায় যেন সম্ভবত জিএসটি কি হাজারদানাসে এই কোয়েশ্চেনটা ছিল যে আলোক অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে কোষ এবং উপাংশের ক্ষেত্রে কি কি লাগে। তো এগুলো কিছু মাপ আছে যেগুলা মেনলি একাডেমিকে লাগে না, কিন্তু অ্যাডমিশনে মাঝে মধ্যে দিয়ে দেয় যদি কোয়েশ্চেন হার্ড করতে চায়, ঠিক আছে? এই যে সবচেয়ে ছোট কোষ মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকা, এটার নাম হচ্ছে পিপিএলও, প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, এটা অনেক বেশি আসে। বড় কোষ হচ্ছে উট পাখির ডিম, যেটা আমি একটা চার্ট আকারে প্রথমে পড়াই দিছি। এককোষী সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষ হলো অ্যাসিডোবুলেরিয়া। আর বহুকোষী উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে র্যামি নামক গাছের তন্তু থাকে। সবচেয়ে লম্বা হলো মোটর নিউরন, সবচেয়ে বড় হচ্ছে ডিম্বাণু। দেহের একটি সাধারণ কোষ আকার হচ্ছে 10 মাইক্রোমিটার, ওজন 1 ন্যানোমিটার। দেহের সবচেয়ে ক্ষুদ্রতম কোষ হচ্ছে অনুচক্রিকা, এগুলা মনে রাখতে হবে। এরপর হচ্ছে এককোষী জীবের মধ্যে হচ্ছে ক্লোরেলা, এবং হচ্ছে এর মধ্যে তেমন পড়ার তেমন কিছুই নাই। এই যে এইখানে একটু আছে, যেটা পড়তে হবে এই যে এখানে আছে এই অংশটা, এই চার্টটা খুবই ভালো করে পড়তে হবে। যে নির্জীব বস্তু, এটাকে আর্গাস্টিং সাবস্টেন্স বলা হয়, ERGASTANCE বানান মেবি এটাই, আমার এই মুহূর্তে বানানটা মনে নাই। তো নির্জীব বস্তু বা আর্গাস্টিং সাবস্টেন্স হচ্ছে 3 ভাগে ভাগ করে, একটা হচ্ছে সঞ্চিত, নিঃসৃত এবং বর্জ্য। এই অংশটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই জায়গা থেকে একাধিকবার কোয়েশ্চেন আসছে। সঞ্চিত খাদ্য আমাদের দেহে যেগুলো সঞ্চিত করে, আমাদের দেহে যেটা ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন এগুলোতে সহায়তা করে, সেটাই হচ্ছে সঞ্চিত খাদ্য। এর মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড, মানে আমিষ, শর্করা, লিপিড, এই তিনটাই হচ্ছে সঞ্চিত পদার্থ। নিঃসৃত পদার্থ মনে রাখবো, হয় নিঃসৃত পদার্থ মনে রাখবো, না হয় বর্জ্য পদার্থ মনে রাখবো। যে কোনো একটা মনে রাখবো, কারণ এই দুইটার মধ্যে যে কোনো একটা দিয়ে বলতে পারে যে কোনটি নিঃসৃত পদার্থ নয়, বা কোনটি নিঃসৃত পদার্থ, বা কোনটি বর্জ্য পদার্থ। এটা হরমোন, পিগমেন্ট, এনজাইম, নেকটার। আমি যদি আমার কথা বলি, তাহলে আমি নিঃসৃত পদার্থ মনে রাখতাম, কারণ নিঃসৃত পদার্থ হচ্ছে 4টা ছিল, 4টা মনে রাখা ইজি। এই 4টা মনে রাখে আমি এই বাকিগুলা মানে আইডেন্টিফাই করে ফেলতাম। হরমোন, পিগমেন্ট, এনজাইম, নেকটার হচ্ছে নিঃসৃত পদার্থ। আর রেজিন, টেনিন, গাম বা আঠা, ল্যাটেক্স, অ্যালকালয়েড, জৈব অ্যাসিড, উদায়ী তেল, খনিজ পদার্থ, এগুলা হচ্ছে মনে রাখবো। এরপর হচ্ছে কোষ ঝিল্লিবিহীন, কোষ ঝিল্লিবদ্ধ। তো কোষীয় কঙ্কালে নর্মালি এটা আমি মনে রাখতাম কেমনে, আমি কোষ ঝিল্লিবদ্ধটা মনে রাখতাম না, ঝিল্লিবিহীনটা মনে রাখতাম। রাইবোজোমে ঝিল্লি নাই, সেন্ট্রিওলে ঝিল্লি নাই। রাইবোজোম, প্রোটিওজোম,
শেষের দিয়ে দুইটাই সোমসোম, সেই কারণে এই দুটাতে ঝিলি নেয়, সেন্ট্রিওলেও ঝিলি নেয়। আলাদা করে মনে রাখতাম সেন্ট্রিওল। আর মাইক্রোটিবিউলস, মাইক্রোফিলামেন্ট, দুইটার মাইক্রো আছে। আর আর শেষে আছে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, কোষীয় কঙ্কাল। এরপরে হচ্ছে টপিক হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর, এই যে কোষ প্রাচীর একটু বুঝাই। এই যে কোষ প্রাচীর, আমার ড্রয়িং তেমন ভালো না, স্টিল তোমাদের বোঝানোর জন্য ড্রয়িংটা করতেছি। এই যে চিত্রটা আঁকলাম কোষ প্রাচীরের গঠন, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ এইটা অবশ্যই তোমাদের যদি সিকিউ আসতে পারে যে কোষ প্রাচীরের গঠন ব্যাখ্যা করো, তখন এই চিত্রটা তোমাদের অবশ্যই দিতে হবে। এটা সিকিউর জন্য মাস্ট ইম্পর্টেন্ট। তো কোষ প্রাচীর মূলত হচ্ছে কোষ প্রাচীর হচ্ছে মানে তিনটা লেয়ার থাকে। কোষ প্রাচীর হচ্ছে তিনটা লেয়ার থাকে। প্রথমে যেটা আছে এটা হচ্ছে মধ্য পর্দা, যেটা আমি কালার করে দিচ্ছি, এটা হচ্ছে মধ্য পর্দা। তো মধ্য পর্দায় এটা হচ্ছে মধ্য পর্দার মেইনলি কি করতে হবে, এটা হচ্ছে টেলোফেজ পর্যায়ে তৈরি হয়। এটা হচ্ছে তৈরি হয় হচ্ছে ফ্যাগমোপ্লাস্ট এবং গলগি বডি থেকে আসা প্যাকটিন থেকে, প্যাকটিন জাতীয় পদার্থ থেকে তৈরি হয়। কোথা থেকে আসে? সাইটোপ্লাজম থেকে আসে, সাইটোপ্লাজমের ফ্যাগমোপ্লাস্ট থেকে, সাইটোপ্লাজম থেকে আসে ফ্যাগমোপ্লাস্ট, আর গলগি বডি থেকে আসে প্যাকটিন। এখানে থাকে হচ্ছে অ্যাসিড জাতীয় পদার্থ, যেটা আমরা দেখি যে আবরণ একটা থাকে না উদ্ভিদের, সেটার ক্ষেত্রে। তারপর এটা হচ্ছে প্রাথমিক পর্দা, এই অংশটা হচ্ছে প্রাইমারি, এটা হচ্ছে সেকেন্ডারি, এটা হচ্ছে প্রাইমারি, এগুলো হচ্ছে সেকেন্ডারি। এটা হচ্ছে পিট পেয়ার, এটা হচ্ছে পিট পেয়ার। এটা হচ্ছে কূপ। তো এইবার যদি আমি পড়া শুরু করি, তাহলে এখানে থাকে হচ্ছে প্যাকটিন অ্যাসিড, মধ্য পর্দায় থাকে হচ্ছে প্যাকটিন অ্যাসিড। মধ্য পর্দার মূলত হচ্ছে দুইটা কোষের সংযোগ সৃষ্টি করে, কাছাকাছি দুইটা কোষকে শক্ত করে রাখে। এই দুইটা কোষকে শক্ত করে রাখার জন্য মধ্য পর্দা। দ্বিতীয়টা পর্দা হচ্ছে প্রাথমিক পর্দা, এই যে এই পর্দাটা হচ্ছে প্রাইমারি পর্দা। প্রাইমারি পর্দায় থাকে হচ্ছে সেলুলোজ হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। এটার হচ্ছে মানে দ্বিতীয় পর্দায় যেটা থাকে সেটা হচ্ছে সেলুলোজ হেমিসেলুলোজ গ্লাইকোপ্রোটিন। যদি তোমার প্রশ্ন করে যে কোষ প্রাচীরে সবথেকে বেশি কী থাকে, সবথেকে বেশি থাকে হচ্ছে সেলুলোজ, কিন্তু যদি বলে যে মধ্য পর্দায় কী থাকে সেটা হচ্ছে পেকটিন অ্যাসিড। এটা অনেক কনফিউশন লাগে যে সেলুলোজ হেমিসেলুলোজ হবে নাকি পেকটিন অ্যাসিড। যদি বলে যে কোষ প্রাচীরে সবথেকে বেশি কী থাকে সেটা হচ্ছে সেলুলোজ। যদি বলে যে হচ্ছে মধ্য পর্দায় কোনটা থাকে সেটা হচ্ছে পেকটিন অ্যাসিড। তো এটার যে পরিমাণটা আছে সেটা মনে রাখতে হবে। সেকেন্ডারি পর্দার পরে আরেকটা আছে, সেটা হচ্ছে
টারশিয়ারি পর্দা। এইটার মাঝখানে যেটা আছে কূপ এলাকা বা পিট পেয়ার, এই হচ্ছে বেসিক গঠন। এই চিত্রটা মাস্ট সিকিউর জন্য ইম্পর্টেন্ট। এখানে আমি লিখে দিলাম যে এটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট। এখানে বলছে, এখানে এখন বলি একটি বিকশিত কোষের 3টি স্তর থাকে। মধ্যপর্দা মাইটোটিক কোষ বিভাজন টেলোফেজ পর্যায়ে থাকে। ফ্যাগমোপ্লাস্ট গোলগি প্রোটিন থেকে প্যাকটিন ভেসিকেল মিলিত হয়ে তৈরি করে। এরপর হচ্ছে দ্বিতীয় স্তর হচ্ছে প্রাথমিক পর্দা সেলুলোজ হেমিসেলুলোজ গ্লাইকোপ্রোটিন। এর মাপটা হচ্ছে 1 থেকে 3 মাইক্রোমিটার। কোষ প্রাচীরের প্রধান উপাদান, এই যে কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। এরপর হচ্ছে এটার মাপ হচ্ছে 3 থেকে 10 মাইক্রোমিটার। মধ্যপর্দার পরবর্তী পর্দা হচ্ছে প্রাথমিক পর্দা। প্রাথমিক পর্দার পুরুত্ব হচ্ছে 1 থেকে 3 মাইক্রোমিটার, 1 থেকে 3 মাইক্রোমিটার। সেকেন্ডারি পর্দার হচ্ছে 5 থেকে 10 মাইক্রোমিটার। সেকেন্ডারির পরে কিছু কিছু উদ্ভিদে থাকে টারশিয়ারি, যেটা আমাদের এই মুহূর্তে দরকার নাই। এরপরে হচ্ছে মধ্যপর্দার উপর মাঝে মাঝে প্রাচীর সৃষ্টি না হলে গর্তের সৃষ্টি হয়। এই যে এটা হচ্ছে পিট পেয়ার বা কূপ এলাকা। মুখোমুখি পাশাপাশি অঞ্চলগুলো হচ্ছে পিট পেয়ার। এই দুইটা হচ্ছে একে অপরের পিট পেয়ার। এইগুলা, এই যে ফাঁকাটা আছে এটা হচ্ছে কূপ এলাকা। দুটি পাশাপাশি সূক্ষ্ম, এই যে পাশাপাশি যে নলাকার অংশটা থাকে, নলাকার অংশটা হচ্ছে সাইটোপ্লাজমিক সংযোগ, এটা হচ্ছে প্লাজমোডেজমাটা। এখন হচ্ছে রাসায়নিকভাবে কি কি থাকে, এখানে থাকে ম্যাগনেসিয়াম প্যাকটেট লবণ যা বা প্যাকটিন, ক্যালসিয়াম প্যাকটেট এবং ম্যাগনেসিয়াম প্যাকটেট থাকে, যেগুলো হচ্ছে প্যাকটিন বলা হয়। ক্যালসিয়াম প্যাকটেট, ম্যাগনেসিয়াম প্যাকটেট, সেটা হচ্ছে প্যাকটিন বলা হয়। প্রাথমিক প্রাচীরে হচ্ছে সেলুলোজ হেমিসেলুলোজ গ্লাইকোপ্রোটিন। এর আগে পড়াইছি যে প্রাথমিক প্রাচীরে থাকে সেলুলোজ হেমিসেলুলোজ গ্লাইকোপ্রোটিন। মধ্যপর্দাতে থাকে প্যাকটিন অ্যাসিড, প্রাথমিক প্রাচীরে সেলুলোজ হেমিসেলুলোজ গ্লাইকোপ্রোটিন। হেমিসেলুলোজের উপাদান হচ্ছে জাইলান, অ্যালাবান, গ্যালাকটান। টানা মনে রাখবা, জাইলান, অ্যালাবান, গ্যালাকটান। এটা হচ্ছে পলিস্যাকারাইড, এটা এইভাবে মনে রাখবা। আর জাইলোগ্লুকান হচ্ছে হেমিসেলুলোজ। গোটা বইয়ের মধ্যে একমাত্র যেটা হচ্ছে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে সেটা হচ্ছে জাইলোগ্লুকান, একমাত্র এটা, এবং এটা মনে রাখার দরকার। তো ছত্রাকের শেষে ক আছে, কাইটিনে ক আছে। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে লিপিড মানে পিএল, মানে প্রোটিন লিপিড পিএল, এভাবে যদি মনে রাখতে পারি তাহলে অনেক ইজি হবে। শৈবালের কোষ প্রাচীর, শৈবালে হচ্ছে গ্লাইকোপ্রোটিন পলিস্যাকারাইড। আমি যদি বলি যে হচ্ছে শৈবালের ক্ষেত্রে আমি জিপি দিয়ে মনে রাখবো, গ্লাইকোপ্রোটিন আর পলিস্যাকারাইড, ঠিক আছে। শৈবাল ডায়াটমের ক্ষেত্রে সিলিসিক অ্যাসিড, এটা একটু মনে রাখতে হবে। ছত্রাক কাইটিন, ছত্রাকের ক, কাইটিনের ক। ব্যাকটেরিয়ার হচ্ছে পিএল, শৈবালের হচ্ছে জিপি। তারপর হচ্ছে ডায়াটমের হচ্ছে সিলিসিক অ্যাসিড, এই তিনটা মনে রাখা সহজ। এই যে এর আগে বুঝছিলাম যে প্রথমে মনে রাখবো সেলুলোজ মানে কোষ প্রাচীরে কতটা, কোন উপাদানটা কতটা থাকে। সেলুলোজ 40, হেমিসেলুলোজ 20। সেলুলোজ বানানের থেকে হেমিসেলুলোজ বানানটা দ্বিগুণ হয়ে গেছে, সেই কারণে মাপটা দ্বিগুণ কমে যাবে, মানে হচ্ছে 40 ছিল 20 হয়ে যাবে, মানে এটা আর কি মনে রাখার একটা টেকনিক। তাহলে গ্লাইকোপ্রোটিন হচ্ছে 10, প্যাকটিন হচ্ছে 30, এটা হচ্ছে মনে রাখতে হবে। সেলুলোজ হলো একটি পলিস্যাকারাইড যা 3 কার্বন বিশিষ্ট বিটা-ডি গ্লুকোজের অসংখ্য অণু। এটা আসলে সেলুলোজ বিটা-ডি গ্লুকোজ কি, এটা 3rd অধ্যায়ে পড়াবো। এখন শুধু এটা মনে রাখো যে বিটা-ডি গ্লুকোজ দ্বারা হচ্ছে সেলুলোজ তৈরি। তো সেলুলোজের চেইন আছে, তার মধ্যে 100টি সেলুলোজ চেইন ক্রিস্টালাইন মাইসেলি গঠন করে। মাইসেলিকে মানে অনেকগুলো 100টা যদি সেলুলোজ চেইন থাকে, ওগুলো যদি একখানে জড়িত হয় সেটা হচ্ছে ক্রিস্টালাইন মাইসেলি বলে। আর ক্রিস্টালাইন মাইসেলি মূলত সেলুলোজের ক্ষুদ্রতম একক। আমরা যদি বলি যে হচ্ছে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম একক কোনটি, সেটা হচ্ছে ক্রিস্টালাইন মাইসেলি হবে। তো এই যে এখানে একটা চার্ট দিছি, মূলত এই অংশটাতে কি কি বলছি এটা একটা চার্টের মাধ্যমে প্রকাশ করছি। এটা আসলে একাডেমিক খুব একটা জরুরি না, অ্যাডমিশনের জন্য খুব একটা, অ্যাডমিশনে মাঝে মধ্যে লাগে, খুব একটা লাগে না, এই আর কি। নেক্সটে হচ্ছে আমার প্রোটোপ্লাজম,
হ্যাঁ, প্রোটোপ্লাজম কালকে পড়াবো, আজকে না, কারণ প্রোটোপ্লাজমের ফ্লুইড মোজাইক মডেল আছে, আরও অনেক কিছু আছে, এটা ধীরে ধীরে পড়াইতে হবে। তো আজকের জন্য এটুকুই, ধন্যবাদ। আশা করি তোমরা ক্লাসটা পছন্দ করবে। আর নেক্সট ডে কালকে বা পরশুদিনের মধ্যে আবার নতুন একটা ক্লাস হবে। তো আল্লাহ হাফেজ।